বেশ কিছুদিন থেকে বাংলাদেশে যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে সেটি হচ্ছে হামের প্রাদুর্ভাব, যা বেশ কিছু শিশুর জীবন অলরেডি কেড়ে নিয়েছে। এবং সেই দোষ ঢাকতে একে অপরকে দোষ দেওয়া হচ্ছে। কেউ দিচ্ছে আগের সরকারকে, সে দিচ্ছে তারপরের সরকারকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা যে আসলে ব্লেম গেমের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটি এখন আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আমরা দেখব যে আসলে এর ঐতিহাসিক ভিত্তি কী, কেনই বা আমাদের দেশে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে এই হামলার প্রাদুর্ভাব, যেখানে অলরেডি মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মতো দেশে হামকে পুরোপুরি নির্মূল করা হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের দেশে আর কোনো হাম নেই। তাহলে বাংলাদেশে হঠাৎ এই হামের প্রাদুর্ভাব কেন হলো, কেনই বা এত শিশুর জীবন দিতে হলো? এই শিশুটির হতে পারতো আপনার আমার যে কারো, অর্থাৎ কারো না কারোরই তো সন্তান। আমরা কেউই চাই না যে একটি শিশুর জীবন ঝুঁকিতে পড়ুক। প্রত্যেকটি শিশুর জীবন হোক নিরাপদ এবং রোগমুক্ত। এই জন্যই গভর্নমেন্ট প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু কেন এই হাম আবারও হানা দিচ্ছে? এবং এই হানা দেওয়ার আগে আমরা একটা ঘটনা সমীক্ষা দেখতে যাচ্ছি যে হামের যে প্রাদুর্ভাব সেটি 2022 সালে ব্যাপকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। যদিও বা তখন বাংলাদেশে তেমন কোনো শিশু মারা যায়নি, এই জন্য ওভাবে আমাদের নজরে এটি কাড়েনি। কিন্তু 2022 সালেই প্রায় 1,36,000 শিশু মারা গিয়েছিল। পরবর্তীতে যখন টিকা নিয়ে এটা জোরদার শুরু হয় সারা বিশ্বে, তখন এই মৃত্যুর হার কমে 95,000-এ নেমে আসে 2023 সালে। এবং এই 2026 সাল পর্যন্ত প্রায় বেশ কিছু শিশু, বেশ কয়েক হাজার শিশু মারা গিয়েছে অলরেডি। কিন্তু আর বাংলাদেশে এবছর অর্থাৎ 2026 সালে এই রেকর্ড পরিমাণ করা হয়েছে প্রায় 200 জন প্লাস। অলরেডি 200 জন প্লাস হয়ে গেছে, যদিও বা প্রতিদিনেই মারা যাচ্ছে। রিসেন্টলি চিটংয়ে 5 জন মারা গিয়েছে আর কি। রিসেন্টলি বলতে আমি কালকের কথা বলছি, 2026 সালের অর্থাৎ 21 মে পর্যন্ত একদিনই 5 জন মারা গিয়েছে। তার মানে বোঝা গেল যে 166 জনের কথা এসছে, মানে মারা গিয়েছে রিপোর্টেড। কিন্তু এর সংখ্যা 200 জন যে বললাম, অ্যাকচুয়ালি এর প্রকৃতির সংখ্যা হচ্ছে এর চেয়ে অনেক বেশি, যেটা আমাদের নজরে আসছে না। তো এখন আমরা জানবো কী করে এলো এই হাম এবং হামের যে জীবাণু রুবেলা ভাইরাস। মূলত হামের যে জীবাণু সেটাকে বলা হয় রুবেলা ভাইরাস, এবং কেউ কেউ এটাকে মিজলেস ভাইরাসও বলে থাকে। এবং কত সালে এটা এলো সেই দিকে আমরা এখন নজর। নিরীক্ষা চালানোর পরে লাইসেন্স পায় মার্কিন যুক্তরাষ্ট্রে 1963 সালে। এই জন্য বলা হয় যে হামের প্রথম কার্যকর টিকা আবিষ্কার হয় 1963 সালে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই হামের যে মূল ভাইরাসটি সেটি আবিষ্কৃত হয়েছে কয়েকশো বছর আগে, এবং একজন মুসলিম বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, যেটি আজও মানুষের সামনে ওভাবে নিয়ে আসা হয়নি। এখন আমরা সেই ইতিহাসের দিকে নজর দেব যে কোন মুসলিম বিজ্ঞানী এটি তৈরি করলেন, অর্থাৎ শনাক্ত করলেন। 10ম শতাব্দীর দিকে পারস্যের চিকিৎসক মোহাম্মদ ইবনে জাকারিয়া, পারস্যের অর্থাৎ ইরান, যে ইরান এবং আমেরিকা যুদ্ধ হচ্ছে, সেই ইরান অর্থাৎ পারস্য সর্বপ্রথম মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি এই রোগটির চিকিৎসাগত বিবরণ দেন। এবং 10ম শতাব্দীতে উনি শনাক্ত করেন এই ভাইরাসটিকে, এবং উনি মনে করেন যে এই ভাইরাসটি মূলত রিবোলা এবং যে মিজলেস ভাইরাসটি আছে, এই ভাইরাসটিরও আগে আরেকটি ভাইরাস রয়েছে, যে ভাইরাসটির বিবর্তন হয়ে এই মিজলেস এবং এই যে ভাইরাসটি রয়েছে রিবোলা ভাইরাসটি, সেটি বর্তমান রূপ ধারণ করছে। এবং সেটি সবার সম্মুখে নিয়ে আসেন পারস্য অর্থাৎ ইরানের একজন বিজ্ঞানী মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি প্রথম। এখন এই রিবোলা ভাইরাস বা মিজলেস ভাইরাস, যে ভাইরাসটির রিভলিউশনের ফলে হয়েছে অর্থাৎ বিবর্তনের ফলে হয়েছে, কেন হলো সেদিক দিকে আমরা নজর দেবো। ইতিহাসের পেছনে যে ইতিহাস, প্রাগৈতিহাসিক ঘটনা, সেদিকে আমরা জাস্টই আবিষ্কার করে। রিন্ডারপেস্ট ভাইরাস থেকেই মূলত রিবোলা বা মিজলেস ভাইরাসটি চলে এসছে, এবং এটি গবাদি পশুর প্লেগ নামে পরিচিত। অর্থাৎ যে সমস্ত গবাদি পশুর খুরযুক্ত, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, যাদের খুর আছে, এই খুরযুক্ত প্রাণীর যে রিন্ডারপেস্ট ভাইরাস হতো, যা সাধারণত গবাদি পশুর প্লেগ ভাইরাস নামে পরিচিত, এই ভাইরাসটি থেকেই মূলত রিবোলা এবং মিজলেস ভাইরাসটি আসে। অর্থাৎ এটি বিবর্তন হয়ে এই ভাইরাসটি আসে। এবং যে মরবিলি ভাইরাস পিকোরিস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা গরু, মহিষ এবং বিভিন্ন জোর খুরযুক্ত প্রাণীকে আক্রমণ করত, এবং সেখান থেকেই মূলত বিবর্তন হতে হতে রিবোলা ভাইরাস চলে আসছে। অর্থাৎ এই ভাইরাসও যে বিবর্তন ঘটে সেটা আজকে আমরা জানতে পারলাম।
এবং পরবর্তীতে ফাও মানে খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা বা WOAH ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ 2011 সালের জুন মাসে দিকে বিভিন্ন দেশে যদি বা রোগ মুক্তির ঘোষণা দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মতো দেশগুলোতে এখনও এটি রোগ মুক্তি ঘটেনি। তার মানে বোঝা গেল যে এর উৎস কিন্তু আজকে নয়, বহু বছর আগে। যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, এর উৎস মূলত আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গবাদি পশু, বাইসন ও অন্যান্য খুরযুক্ত প্রাণীর রিন্ডারপেস্ট ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়তে শুরু করে, যেটি রূপান্তরিত হতে হতে আজকের এই ভাইরাসে চলে এসছে। এবং বিবর্তনের পরে এরপর 1200 খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ 1200 সালের দিকে ভাইরাসটি সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে মানুষের জন্য একটি স্বতন্ত্র সংক্রামক ভাইরাসে পরিণত হয়, অর্থাৎ পশুদেহ থেকে মানবদেহে এটি চলে আসে। এবং নবম ও দশম শতকের মাঝামাঝি সময়ে পার্সিয়ান জিগোস, যার কথা বললাম, মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি মূলত প্রথম হাম ও গুটি বসন্তের পার্থক্য উল্লেখ করেন। আগে মানুষ ভাবত যে গুটি বসন্ত এবং হাম একই রকম, কিন্তু গুটি বসন্ত এবং হাম যে ভিন্ন ভিন্ন সেটি মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, মুসলিম বিজ্ঞানী, যিনি মোহাম্মদ ইবনে আল রাজি নিয়ে পরিচিত, পার্সিয়ান ইরানের, ইনি প্রথম শনাক্ত করেন, যেটি ইতিহাসে আজও তার নাম ওভাবে নেওয়া হয় না। দুঃখজনক হলো সত্য। যে যুগটাকে মধ্যযুগ, অন্ধকার যুগ বলা হয়, এমনকি কিছু সোকল স্টুপিড মুসলিমও 2-4টা বই পড়ে তাদেরকে অন্ধকার যুগ বা মধ্যযুগ বলে। এই মধ্যযুগে সবচেয়ে মুসলিম বিজ্ঞানীদের কিন্তু আবিষ্কার হয়েছে, এবং তা আমরা আমাদের চোখের সামনে অমুসলিমরা মানে বন্ধ করে রাখছে যাতে আমরা না দেখতে পারি। এবং কিছু সোকল মুসলিম যাদেরকে অন্ধকারে রাখা হয়েছে এবং চোখে চশমা পরে রাখা হয়েছে, তারাও কিছু কিছু ক্ষেত্রে এটা বলে ফেলে অজ্ঞতার বশত এবং ওই ধরনের ইতিহাস চর্চা না করার কারণে। এবং সুতরাং বলা যাচ্ছে যে আজকের যে হাম সেটি একদিনের ঘটনা নয়, এটি ক্রমান্বয়ে বিবর্তনের ফলে আজকে রিন্ডারপেস্টের ভাইরাসের বিবর্তনের ফলে আজকে আমরা এই ভাইরাসে মানে উপনীত হয়েছি। এখন এই ভাইরাসটি যদি সংক্রমিত যে কাউকে করতে পারে, সর্বপ্রথম যে সে মানুষটিকে সংক্রমণ করেছিল সেটি তার বয়স ছিল 13 বছর, যেটা 1954 সালের পরের ঘটনা বললাম। তাকে কেন্দ্র করেই কিন্তু এই জীবাণুটি শনাক্ত হয় আবার নতুন করে। এখন এই জীবাণুটি মানুষ দেহে ঢোকার পর যখন মানে লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণটি হচ্ছে র্যাশ বা এই টাইপের বিষয়গুলো, শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। তার আগে 4 দিন আগে বডিতে ঢোকে, এবং অর্থাৎ যখন প্রকাশ পায় লক্ষণ তার 4 দিন আগ থেকে এই বডিতে থাকে, এবং প্রকাশ পাওয়ার পরে আরও 4-5 দিন থাকতে পারে। এরপর হিউম্যান বডি যদি ইমিউন সিস্টেমটা শক্তিশালী হয়, তাহলে রোগ সেরে উঠতে পারে। সাধারণত আমরা জানি ভাইরাসের ও ধরনের পাওয়া মুশকিল, প্রতিষেধক পাওয়া মুশকিল, এবং সেটি ভ্যাকসিন আকারেই মূলত ভাইরাসের ভ্যাকসিনই সাধারণত হয়, এইটি আর কি। তো যা আমরা যদি একে অপরকে দোষ না দিয়ে যদি এই ভাইরাসটি নির্মূল করতে চাই, তাহলে বাংলাদেশে আপামর জনগণকে অবশ্যই এই ভাইরাসটির টিকা দিতে হবে, এবং সেটি সঠিক মাত্রায় বললাম এই জন্য এই টিকা আরও আগে দেওয়া হয়েছে বহুবার, কিন্তু ঘটনা হচ্ছে সঠিক মাত্রায় না দেওয়ার কারণে এই রোগগুলো বারবার ফিরে আসতেছে। যেখানে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মতো দুর্বল দেশগুলো তাদের দেশে হামকে নির্মূল ঘোষণা করেছে, সেখানে আমরা নির্মূল ঘোষণা করতে পারছি না। এই জন্য এখানেও দুর্নীতির একটা দারুণ প্রভাব রয়েছে, অর্থাৎ সঠিক মাত্রায় টিকা না দেওয়া। গভর্নমেন্টকে শক্ত হাতে এটি মানে দমন করতে হবে এবং শক্ত হাতে এটি পালন করতে হবে, যাতে করে এই হাম বাংলাদেশ থেকে নির্মূল হয় এবং এটা নির্মূল করা সম্ভব। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে উইথ চয়ন কবির। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।